হ্যালো স্টুডেন্টস, বিবর্ণ এডুকেশনাল ইনস্টিটিউটে সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা এনটিএ নেট 2019 সালের বাংলা বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তো অবশ্যই তোমরা নেট পরীক্ষার আগে এই ভিডিওটি অবশ্যই দেখো, তার কারণ এখানে বিগত সালের বিভিন্ন প্রশ্নের ধরন তুলে ধরা হয়েছে এবং এর পরবর্তীতে 2019, 20, 21, 22, 23 মানে যতগুলো সেট আছে আমরা প্রত্যেকটি সেট এখানে আলোচনা করব। তো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রেখো। চলো আজকের আলোচনা শুরু করি। আজকের প্রথম প্রশ্ন, জমিদার দর্পণ নাটকে যে জুড়ি চরিত্র রয়েছে তার নাম হলো। দেখো, জমিদার দর্পণ নাটকের পুরুষ চরিত্রের একটি চার্ট এখানে তুলে ধরেছি। হায়ওয়ান আলী জমিদার ছিলেন, সিরাজ আলী ছিলেন জমিদারের জ্যেষ্ঠ ভ্রাতা। পাশাপাশি আমরা এই ইনফরমেশন গুলো একটু পড়ে নেব, তাহলে পরীক্ষার জন্য আমাদের উপকার হবে। আবু মোল্লা হলো অধীনস্থ প্রজা যার উপরে অত্যাচার করা হয়েছিল। জামাল এবং আরো কয়েকজন ছিলেন জমিদারের চাকর এবং সর্দার। আর জিতু মোল্লা সাক্ষী, হরিদাসও সাক্ষী, আরজান ব্যাপারী ছিল জুরি। তাহলে এখানে আমাদের উত্তর হচ্ছে সঠিক উত্তর খ, আরজান ব্যাপারী। এবং পাশাপাশি এই ইনফরমেশন গুলো তোমরা মনে রাখার চেষ্টা করো। নেক্সট প্রশ্ন, আমার জীবন থেকে রাজসুন্দরী দেবীর পুত্রদের নাম দেওয়া হয়েছে একটি তালিকাতে এবং অন্য তালিকায় রাজসুন্দরী দেবীর যে বয়সে তারা জন্মগ্রহণ করেন সেই বয়সের তালিকা দেওয়া হয়েছে। তো উভয়ের মধ্যে সামঞ্জস্য বিধান করতে হবে। দেখো, আমি নোটস থেকে কিছুটা অংশ তুলে ধরেছি এখানে। 18 বছর বয়স, রাজসুন্দরী দেবীর 18 বছর বয়সে জন্মাচ্ছেন তার প্রথম সন্তান বিপিন বিহারী। 21 বছর বয়সে জন্মাচ্ছেন পুলিন বিহারী। তো দেখো, 21 বছর বয়স এখানে আমরা পাচ্ছি পুলিন বিহারী এই অংশ। 23 বছর বয়সে কন্যা রামসুন্দরী। 25 বছর বয়সে পুত্র প্যারিলাল। 28 বছর বয়স আছে আমাদের এখানে, 28 বছর বয়সে পুত্র রাধানাথ এবং 32 বছর বয়সে পুত্র চন্দ্রনাথ। 32 বছর চন্দ্রনাথ। তাহলে বাকি থাকছে মুকুন্দলাল 41 বছর বয়সে। আচ্ছা, এখানে আমরা উত্তরটা দেখার আগে এখানে আরো একটা কথা বলে রাখি। এই অংশটা যেমন তোমরা মনে রাখবে, রাজসুন্দরী দেবীর যে যে বছর বা যে যে বয়সে তার পুত্র কন্যারা জন্মাচ্ছে সেগুলো, এবং প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ হিসাবেও কে বড় কে ছোট এই হিসাবেও তোমরা মনে রাখবে, কারণ রাজসুন্দরী দেবী থেকে কিন্তু প্রশ্ন প্রতিবার পরীক্ষায় থাকে। ঠিক আছে, তো উত্তর হচ্ছে এখানে আমাদের ঘ। দেখো, কয়ের 2, ক্ষয়ের 1, সেই হিসাবে ঘয়ের দাগ উত্তর হচ্ছে। নেক্সট প্রশ্ন, প্রথম তালিকায় প্রমথ চৌধুরীর পাঠ্য প্রবন্ধের নাম এবং দ্বিতীয় তালিকায় সেখান থেকে কিছু উদ্ধৃতি দেওয়া হলো। উভয় তালিকার মধ্যে সামঞ্জস্য বিধান করে সংকেত থেকে সঠিক উত্তর নির্বাচন করুন। দেখো, এখানে প্রমথ চৌধুরীর মলাট সমালোচনা, বই পড়া, ভারতচন্দ্র, সাধু ভাষা বনাম চলিত ভাষা, এগুলোর লাইন আছে। তো আমরা এক একটা করে লাইন পড়ি। যথার্থ আর্টিস্টের মন সকল দেশেই সংসারে নির্লিপ্ত। এই লাইনটি দেখেই বুঝতে পারছি আমরা যথার্থ আর্টিস্টের কথা বলা আছে ভারতচন্দ্র প্রবন্ধে। তো গয়ের হচ্ছে 1। নেক্সট আসছে, ফরাসি রুচি ইংরাজি রুচির সাথে মেলে না। ধরো এই লাইনটা আমরা জানি না কোন প্রবন্ধের, তাহলে আমরা নেক্সটে চলে যাই। অতি বিজ্ঞাপিত জিনিসের প্রতি আমার শ্রদ্ধা অতি কম। অতি বিজ্ঞাপিত জিনিসের কথা বলা হয়েছে কোথায়? মলাট সমালোচনাতে। তো দেখো, ধরো 2 এবং 4 আমরা জানি না, তো 1 এবং 3 অনুসারে কিভাবে উত্তর করব? কয়ের 3 এখানে আছে, কয়ের দাগে আছে এবং গয়ের দাগে আছে। আর গয়ের 1 আছে দেখো শুধুমাত্র গয়ের দাগে। তো এই দুটো আমরা শিওর, সেই অনুসারে উত্তর করতে পারছি। বাকি দুটো মিলে যাচ্ছে। দেখো, ফরাসি রুচি ইংরাজি রুচির সঙ্গে মেলে না, এটা হচ্ছে সাধু ভাষা বনাম চলিত ভাষা। আর বিদ্যার সাধনা শিষ্যকে নিজে করতে হয়, এটা হচ্ছে বই পড়া। ঠিক আছে, তো এখানে আমরা উত্তর পেয়ে যাচ্ছি গ। নেক্সট প্রশ্ন, সুবোধ ঘোষের ফসিল গল্প অনুকরণে একটি মন্তব্য তার সমর্থনে যুক্তি দেওয়া হয়েছে। মন্তব্য দেখো, বলছে কুর্মি আর ভিলেরা অনেক দূর থেকে জল এনে সেচে দেয়, ভুট্টা, জব, জনার ফসল ফলায়, কিন্তু অর্ধেক ফসল মহারাজার তহসিলদার সেপাই কেড়ে নেয়। যুক্তি হিসাবে বলা হয়েছে কেননা কুর্মি প্রজারা খাজনা ফাঁকি দেয়। সঠিক উত্তর হচ্ছে মন্তব্য শুদ্ধ, যে ভিল এবং কুর্মি প্রজারা অনেক দূর থেকে জল আনে
এবং তারা ফসল ফলায়, তহসিলদার তাদের অর্ধেক ফসল কেড়ে নেয়, কিন্তু যুক্তি যেটি যে তারা খাজনা ফাঁকি দেয় এটি শুদ্ধ নয়। ঠিক আছে, তো মন্তব্য শুদ্ধ, যুক্তি অশুদ্ধ। গল্পে গল্পে এক রাত্রের কথা বেরিয়ে আসে ঢোড়াইচরিত মানুষ উপন্যাসে। গল্পের সূত্রে যার কাছে রাত্রের কথা বলেছিলেন তারা হলেন, এই রাত্রের যে গল্পটি করা হয়েছিল সেটি হলো লচুয়া চৌকিদার গিধর মণ্ডলের কাছে। সঠিক উত্তর ঘয়ের দাগ, লচুয়া চৌকিদার গিধর মণ্ডলের কাছে। নেক্সট প্রশ্ন, বুদ্ধদেব বসুর প্রথম পাঠ্য নাটকের বিভিন্ন চরিত্রের নাম এবং তাদের সংলাপ দেওয়া হয়েছে। দেখো, কুন্তী, কর্ণ, কৃষ্ণ, দ্রৌপদী এদের সংলাপ আছে, তো এক একটা করে সংলাপ আমরা দেখে নিই। এখন দেখছি যুদ্ধের আয়োজন আমার ইচ্ছাকে বহুদূর ছাড়িয়ে এলো। ইচ্ছার কথা বলা হয়েছে, ইচ্ছার কথা বলছেন বা যুদ্ধের ইচ্ছা হচ্ছে দ্রৌপদী। তো আমরা যখন টেক্সট গুলো পড়বো সেই সময় এই যে শব্দগুলোর মধ্যে দিয়ে চরিত্রের একটা কানেকশন মনে রাখার চেষ্টা করবে। ঠিক আছে, তো দ্রৌপদী হচ্ছে আমার ইচ্ছাকে বহুদূর ছাড়িয়ে এলো, একের দাগ। নেক্সট, যখন যুদ্ধের শঙ্খনাদ যে কোনো মুহূর্তে বেজে উঠতে পারে, যুদ্ধের শঙ্খনাদ বাজার কথা বলছেন কুন্তী। যার নিবারণ সম্ভব হলো না তাতে অংশগ্রহণই কর্তব্য, এ কথা বলছেন, যুদ্ধে অংশগ্রহণের কথা বলছেন কৃষ্ণ। আর শুধু তোমাকেই বলতে পারি যে অন্য কাউকে বলা যায় না, এ কথা বলছেন কর্ণ। তাহলে সঠিক উত্তর হচ্ছে ঘয়ের দাগ। ঘয়ের দাগ দেখো, একের কয়ের 2, ক্ষয়ের 3, গয়ের 4 এবং ঘয়ের 1। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, দৌলত কাজীর লোর চন্দ্রানী কাব্য থেকে কয়েকটি চরিত্রের নাম ও তার উক্তি দেওয়া হয়েছে, উভয় তালিকার সামঞ্জস্য বিধান করতে হবে। দেখো, লোর, ময়না, বামন এবং চন্দ্রানীর নাম আছে, চন্দ্রানীর ধাত্রীর নাম। যে লাইনগুলি আছে, যুবক পুরুষ জাতি নিষ্ঠুর দুরন্ত, নারী চোর বনেত রহিতে নাহি ঠাঁই, নিমেষে চিনিলু তোর মর্মে কাম ব্যথা, আরিষ্ঠ মিত্রহীন মুই নির্জন কাননে। দেখো, এই লাইনটা দেখে তো আমরা বুঝতেই পারছি ইষ্ঠ মিত্রহীন মুই নির্জন কাননে, এই লাইনটি কার? লোরের উক্তি। অর্থাৎ লোর যখন চন্দ্রানীর খোঁজে বাইরে চলে গিয়েছিল তখন তার সাথে আর কেউ ছিল না, তো সেই প্রসঙ্গে এই লাইনটি বলা হয়েছে। নেক্সট লাইনটি দেখো, নারী চোর বনেত রহিতে নাহি ঠাঁই, নারী চোর বনেত নহিতে নাহি ঠাঁই, নারী চোর বলছে লোরকে বলা হচ্ছে, বলছে কে? বামন বলছে, তাহলে এই উক্তিটি বামনের। নেক্সট আসছে, নিমেষে চিনিল তোর মর্মে কামো ব্যথা, এই কথা বলছেন চন্দ্রানীর ধাত্রী, যখন লোরকে পরীক্ষা করতে বা লোরের সঙ্গে দেখা করতে গিয়েছিল প্রথম, সেই সময়। আর লাস্ট আসছে ময়না, যুবক পুরুষ জাতি নিষ্ঠুর দুরন্ত, কারণ তার সাথে নিষ্ঠুরতাই করা হয়েছিল। তো সঠিক উত্তর আসছে গয়ের দাগ, একের 4, কয়ের 4, ক্ষয়ের 1, গয়ের 2 এবং ঘয়ের 3। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, মুখবিবরের শূন্যতার পরিমাপ অনুসারে ও স্বরধ্বনির শ্রেণী কোনটি? মুখবিবরের শূন্যতা অবশ্যই অর্ধ সংবৃত্ত। নেক্সট প্রশ্ন, পুতুল নাচের রীতিকথা অনুসরণে একটি মন্তব্য তার সমর্থনে যুক্তি দেওয়া হয়েছে। মন্তব্য বলছে, একটা অনাবশ্যক ব্যস্ততার সহিত শশী ঘুরিয়া বেড়ায় কর্তব্য কাজগুলি সম্পন্ন করে। একেবারে পুতুল নাচের শেষে, পুতুল নাচের রীতিকথার শেষের দিকে আছে এই লাইনটি। এর পরিপ্রেক্ষিতে যুক্তি দেওয়া হচ্ছে যে যে বিষয়ে শশী দায়িত্ব গ্রহণ করে তা সে দ্রুত সম্পন্ন করতে চায়। এটি ঠিক নয়, মানে যে বিষয়ে শশী দায়িত্ব গ্রহণ করে তাই সে সম্পন্ন করে অনেক দ্রুত, এটা এই কথাটা বা এই যুক্তিটা একদমই ঠিক নয়। তাহলে মন্তব্য শুদ্ধ হলেও যুক্তি অশুদ্ধ। নেক্সট প্রশ্ন, প্রদত্ত সংকেত থেকে ছন্দের পংক্তি ও তাদের রীতি অনুসারে মাত্রা সংখ্যার উল্লেখ করা আছে, তো ছন্দগুলি সঠিকভাবে নির্ণয় করলে আমরা যেটি পাই তা হলো, কেশি আমার পাক ধরেছে বটে তাহার পানে নজর এত কেন, এটি 20 মাত্রার ছন্দ। নামে সন্ধ্যা তন্দ্রা লসা, এটি হচ্ছে 22 মাত্রার ছন্দ। গয়েরটা হচ্ছে 26 মাত্রার ছন্দ এবং লাস্ট ঘয়েরটা হচ্ছে 18 মাত্রার ছন্দ। তাহলে উত্তর হচ্ছে আমাদের ঘয়ের দাগ। তোমরা একবার মিলিয়ে দেখে নিও, ছন্দগুলি খাতায় পাতিয়ে নির্ণয় করো, তাহলে বুঝতে পারবে। নেক্সট চলে আসছি, 4 জন আলংকারিকের নাম এবং তাদের মন্তব্য দেওয়া হয়েছে। ভামহ, ভামহের উক্তি আমরা একদম সরাসরি বুঝতে পারছি, শব্দার্থের সহিত কাব্যম। তো 4এরটা
হচ্ছে ক, তাহলে ক এর 4 হচ্ছে দেখো ক এবং গ এই দুটির মধ্যে যে কোনো একটি হবে। নেক্সট আসছে বক্রোক্তি হচ্ছে বৈদগ্ধ্য ভঙ্গি ভণিতি, এই লাইনটি তো খুবই উল্লেখযোগ্য কুন্তকাচার্যের। তাহলে ঘ হচ্ছে 1, দেখো ঘ এর সাথে 1 মিলে যাচ্ছে আমাদের গ এর দাগ। তো বাকিগুলি মিলিয়ে নিই, ভামহের সাথে মিলছে 4, কুন্তকাচার্যের সাথে মিলছে 1, ভোজের সাথে মিলছে রস রসিকের মধ্যে শব্দ প্রমাণের দ্বারা সৃষ্ট হয়, এটি 3, আর আনন্দবর্ধন হচ্ছে ব্যঙ্গার্থই হলো কাব্যার্থ। তাহলে সঠিক উত্তর গ এর দাগ। লাইনগুলি অবশ্যই মনে রাখবে কোনটি কার উক্তি। নেক্সট প্রশ্ন, তুঙ্গভদ্রার তীরে অবলম্বনে কয়েকটি শুদ্ধাশুদ্ধ মন্তব্য দেওয়া হয়েছে। দেখো প্রদত্ত সংকেত থেকে সঠিক উত্তর নির্বাচন করুন। যে দৈবজ্ঞের কাছে অর্জুন বর্মা ও বলরাম ভবিষ্যৎ গণনা করিয়েছিলেন তার নাম বীরভদ্র। বীরভদ্র তার নাম ছিল না, তার নাম ছিল, দেখো বীরভদ্র ছিলেন মঞ্জরীর পিতা, যে মঞ্জরীর সাথে বিবাহ হয়েছিল কার, বলরামের, তাই তো। তো বীরভদ্র নয়, এখানে দেখো নোটস থেকে আমি কিছু লাইন তুলে ধরেছি। এই লাইনে এই যে আছে বামনদেব, বামনদেব হচ্ছেন দৈবজ্ঞ, অর্জুন বর্মা ও বলরাম যার কাছে ভাগ্য গণনা করেছিলেন। এছাড়া আরো কয়েকজনের নাম আছে, তোমরা এখানে দেখে নিও। তাহলে এটি হচ্ছে ভুল। নেক্সট, বলরাম মঞ্জরীকে জয়দেব গোস্বামীর পদ শুনিয়েছিলেন, একদমই ঠিক। রণদুন্দুভির নিনাদ শুনে ধনী ব্যক্তিরা রাজসভার দিকে ছুটলো, এটা ভুল। আর আহমদ শাহ সৈন্যদলকে ঘুরে আসবার আদেশ পাঠিয়েছিলেন, মানে অন্য দিক থেকে ঘুরে আসবার আদেশ পাঠিয়েছিলেন, এটি ঠিক। তাহলে সঠিক উত্তর হচ্ছে ঘ এর দাগ, অশুদ্ধ শুদ্ধ অশুদ্ধ শুদ্ধ। নেক্সট প্রশ্ন দেখো, ভারতীয় কাব্যতত্ত্ব থেকে শুদ্ধাশুদ্ধ মন্তব্য দেওয়া হয়েছে। 1 এর দাগ, বিশ্বনাথ কবিরাজ তার সাহিত্য দর্পণের 2য় পরিচ্ছেদে শত দ্রেকাদ খণ্ড ইত্যাদি শ্লোকে রসের পরিচয় দিয়েছেন, এটি অশুদ্ধ। এখানে তিনি শত দ্রেকাদ খণ্ডে রসের পরিচয় দেননি। 2, আনন্দবর্ধন অলঙ্কারকে শোভাতিশয় হেতু অর্থে গ্রহণ করেছেন, এটিও ভুল, এটি শুদ্ধ নয়। লাস্ট 3 নম্বর হচ্ছে, রাজশেখর বলেছেন রসাত্মক কাব্যপুরুষের দেহ গঠিত হয় সব শব্দ এবং অর্থের দ্বারা, এটি অবশ্যই ঠিক। আর লাস্ট হচ্ছে, ভরত তার নাট্যশাস্ত্রে সপ্তদশ অধ্যায়ে গুণের আলোচনার পূর্বেই 8টি দোষের কথা বলেছেন, এটি একদম ঠিক নয়। গুণ এবং দোষ উভয়ের আলোচনা করেছেন, তবে 8টি নয় 10টি করে। দেখো নাট্য সংলাপের কথা মনে রেখে ভরত তার গ্রন্থের সপ্তদশ পরিচ্ছেদে সংজ্ঞা সহ 36 প্রকার কাব্যের লক্ষণ, দৃষ্টান্ত সহ উপমা, রূপক, দীপক, যমক, এই 4 প্রকার অলঙ্কার এবং তাদের উপবিভাগ এবং 10টি কাব্যদোষ ও 10টি কাব্যগুণের কথা আলোচনা করেছেন। তাহলে এই বাক্যটিও অশুদ্ধ। তাহলে শুদ্ধ হচ্ছে শুধুমাত্র 3। দেখো সঠিক উত্তর তাহলে খ এর দাগ, অশুদ্ধ অশুদ্ধ শুদ্ধ অশুদ্ধ। নেক্সট প্রশ্ন, প্রদত্ত একটি মন্তব্য তার সমর্থনে যুক্তি দেওয়া হয়েছে, শুদ্ধাশুদ্ধ বিচার করে সংকেত থেকে সঠিক উত্তর নির্বাচন করুন। মন্তব্য, জিহ্বা প্রান্ত বা জিহ্বা শিখরের শ্বাসবায়ুকে বাধা দিয়ে যে ধ্বনি উচ্চারিত হয় তাকে জিহ্বা প্রান্তীয় বা জিহ্বা শিখরীয় ধ্বনি বলে। আর যুক্তি বলা হচ্ছে, শ্বাসবায়ুর বাঁধার স্থান অনুসারে জিহ্বা প্রান্তীয় ধ্বনি 4 প্রকার, দন্ত, দন্তমূলীয়, উত্তর দন্তমূলীয় এবং তালু দন্তমূলীয়। এখানে দেখো মন্তব্যটি শুদ্ধ, জিহ্বা প্রান্তীয় বা জিহ্বা শিখরীয় ধ্বনি বলে, কিন্তু এই যে ভাগ করা হয়েছে এটি ঠিক নয়, এটি অশুদ্ধ। তাহলে মন্তব্য শুদ্ধ হলেও যুক্তি অশুদ্ধ। সংশয় হয়েছে দেখে সকলের মনে, কে কামিনী একাকিনী বাস করে বনে। কে কামিনী একাকিনী বাস করে, এখানে ঈশ্বর গুপ্তের কবিতা আনারস থেকে নেওয়া হয়েছে, এখানে কামিনী বলতে আনারসকেই বলা হয়েছে। তো সঠিক উত্তর আনারস। প্রথম তালিকায় কবিতার নাম এবং দ্বিতীয় তালিকায় কবিতার পংক্তি দেওয়া হয়েছে সুভাষ মুখোপাধ্যায়ের কবিতা থেকে, তো উভয়ের মধ্যে সামঞ্জস্য বিধান করতে হবে। দেখো দ্বিতীয় তালিকাটি আমরা দেখি, শীতের তো সবে শুরু, এই লাইনটি নেওয়া হয়েছে পাথরের ফুল থেকে, কারণ যখন মানিক বন্দ্যোপাধ্যায়ের স্মৃতির উদ্দেশ্যে লেখা, মানিক বন্দ্যোপাধ্যায়কে যখন নিয়ে যাওয়া হচ্ছে সেই সময় যে একটি ছেলে দাঁড়িয়ে আছে, তার শীতে তার বস্ত্র নেই, এই প্রসঙ্গে এই লাইনটি আছে, তো এটি পাথরের ফুল থেকে নেওয়া হয়েছে।
সভ্যতা যেন থাকে বজায়, এটি প্রস্তাব 1940-এর লাইন। কাল রাত্রের বাসি ফুলগুলো সত্যিই শুকিয়ে কাঠ, এটি যেতে যেতে কবিতার লাইন। আর লাস্ট হচ্ছে দুহাতে লাল নীল দুটো রুমাল ওড়াবো, এটি কাল মধুমাস। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের, দেখো, কয়ের 3, ক্ষয়ের 4, গয়ের 1 এবং ঘয়ের 2, অর্থাৎ গয়ের দাগ উত্তর হচ্ছে। অচলায়তন নাটকের পঞ্চকের একটি সংলাপ আছে, এই যে 4টি উক্তি দেওয়া আছে এর মধ্যে কোনটি পঞ্চকের? দেখো, 4টে সুপুরি আর 1 আশা সোনা, এটি হচ্ছে পঞ্চকের সংলাপ। নেক্সট প্রশ্ন, জাপান যাত্রী অবলম্বনে কয়েকটি শুদ্ধাশুদ্ধ মন্তব্য দেওয়া হয়েছে। 1এর দাগ দেখো, রবীন্দ্রনাথ জাপান যাত্রী উৎসর্গ করেছিলেন রামানন্দ চট্টোপাধ্যায়কে। আমরা দেখে নিই, উৎসর্গ দেখো রামানন্দ চট্টোপাধ্যায় শ্রদ্ধাপদেশু লেখা আছে, তো এটি শুদ্ধ। নেক্সট, জাপান যাত্রী সবুজ পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছিল, এটি ঠিক, কিন্তু বৈশাখ 1323-24, এখানে আছে বৈশাখ 1324-25, সুতরাং এটি অশুদ্ধ। নেক্সট, জাপান যাত্রী গ্রন্থে 15 অধ্যায়ে জাপানি কবিতার আলোচনা আছে, এটা আমরা পরে আলোচনা করছি। আর 4এর দাগ বলছে গ্রন্থের প্রকাশকাল 1919, দেখো গ্রন্থ প্রকাশ 5ই শ্রাবণ 1326 এবং ইংরাজি 1919, তাহলে এটিও শুদ্ধ। আর নেক্সট আসছে, দেখো 15 অধ্যায়ে জাপানি কবিতা নয়, এই যে জাপানি কবিতা দুটি আমরা এখানে পাচ্ছি, পুরানো পুকুর, ব্যাঙের লাফ, জলের শব্দ এবং পচা ডাল, একটা কাক, শরৎকাল, এই যে কবিতাগুলো আছে এই কবিতাগুলো 12 নম্বরে আছে, সরি 13 নম্বরে আছে, সুতরাং এটি 15 অধ্যায়ে নয়, এটি ভুল। তাহলে উত্তর পাচ্ছি আমরা 1 এবং 4 ঠিক, আর 2 এবং 3 অশুদ্ধ। নেক্সট প্রশ্ন, নবজাতক কাব্যের কয়েকটি কবিতার নাম এবং রচনা স্থান দেওয়া হয়েছে। দেখো আমি এখানে একটা বড় চার্ট তুলে ধরেছি, সম্পূর্ণ চার্টটা তুলে ধরা সম্ভব হয়নি, শুধু এই কবিতা চার্টটি আমরা যেখানে যেখানে পেয়েছি সেই অনুযায়ী তুলে ধরেছি নোটস থেকে। তো দেখো, ক্যান্ডিও নাচ, এটি আছে আলমোড়া, আলমোড়াতে বসে লেখা হচ্ছে, তো এটি হচ্ছে 4এর দাগ। জন্মদিন, জন্মদিন পুরীতে, তো জন্মদিন হচ্ছে 1, পুরী। 9:30 হচ্ছে মংপুতে, 9:30 মংপু, এবং অস্পষ্ট হচ্ছে উদয়ন শান্তিনিকেতনে বসে উনি লিখেছিলেন, তো এটা উদয়ন শান্তিনিকেতন। এবং তারিখ দেওয়া আছে, কোন পত্রিকায় প্রকাশ হয়েছে ইত্যাদি সমস্ত কিছুই, কবিতা সম্পর্কিত সমস্ত ডিটেলস, এগুলো নোটস থেকে তোলা, তো তোমাদের যাদের প্রয়োজন তোমরা এখান থেকে দেখে নিও। তাহলে সঠিক উত্তর হচ্ছে কয়ের দাগ, ঠিক আছে, কয়ের দাগ হচ্ছে সঠিক উত্তর। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য অবলম্বনে মন্তব্য ও তার সমর্থনে যুক্তি দেওয়া হয়েছে। মন্তব্য বলছে, এবে দেহে মোর হওয়ে বিকার, যুক্তি, কেননা আষাঢ় দেখালো সব সংসার। দেখো সাধারণভাবে দেখে কিন্তু মনে হবে যে দুটিই ঠিক, কারণ লাইন দুটি দেখে পড়ে তাই মনে হচ্ছে, কিন্তু মন্তব্য শুদ্ধ নয়, তার কারণ এবে দেহে মোর নাহি বিকার, সঠিক লাইনটি হলো নাহি বিকার, এটি রাধা বিরহ থেকে নেওয়া হয়েছে। এবং যুক্তি, কেননা আষাঢ় দেখলো সব সংসার, সব সংসারকে তিনি অসাড় দেখছেন, এটা নাহি হবে, ঠিক আছে। তাহলে মন্তব্য অশুদ্ধ কিন্তু যুক্তি শুদ্ধ। এটি পরের লাইন, এবে দেহে মোর নাহি বিকার, আষাঢ় দেখলো সব সংসার, একই লাইনে দুটো পাঠ। নেক্সট প্রশ্ন, নজরুল ইসলামের কবিতা অবলম্বনে কবিতার নাম এবং কাব্যগ্রন্থের নাম দেওয়া হয়েছে। খুবই সহজ প্রশ্ন, এবং নজরুল থেকে কিন্তু প্রতিবারই কম বেশি প্রশ্ন থাকে। তো দেখো, বিদ্রোহী, অগ্নিবীণা আমরা প্রত্যেকেই জানি, আজ সৃষ্টি সুখের উল্লাসে, দোলন চাপা, আমার কৈফিয়ত সর্বহারা, এবং সব্যসাচী হচ্ছে ফণী মনসা। নেক্সট প্রশ্ন, 4টি কবিতার পংক্তি ও তাদের মাত্রা সংখ্যা দেওয়া হয়েছে, ছন্দ নির্ণয় করে এই মাত্রা সংখ্যাগুলি শুদ্ধ নাকি অশুদ্ধ সেটি নির্ণয় করতে হবে। তো দেখো আমরা সঠিকভাবে যদি নির্ণয় করি, তোমরা খাতা পেনে একটু করে দেখবে, দেখবে সঠিক নির্ণয় করলে আমরা 3 এবং 4 এই দুটি শুদ্ধ পাবো, এবং 1 এবং 2 এই দুটি অশুদ্ধ। তাহলে উত্তর হচ্ছে কয়ের দাগ। কবি বিভাবাদীর ঔচিত্য থেকে বিচ্যুতি পরিত্যাগে যত্নশীল হবেন, এই যে সতর্কবার্তা, ইউনিট 10 থেকে নেওয়া হয়েছে প্রশ্নটি, এই সতর্কবার্তা দিয়েছেন কে? আনন্দবর্ধন। নেক্সট প্রশ্ন, বিহারীলালের সাধুরা দর্শন কাব্য থেকে
প্রথম তালিকায় পংক্তি এবং দ্বিতীয় তালিকায় স্বর্গের শিরোনাম দেওয়া হয়েছে। তো সামঞ্জস্য বিধান করতে হবে। দেখো, ফুল ফোটে না আর সাধের বাগানে। ফুল ফোটে না এই কথাটি বলা হয়েছে শোক সঙ্গীত থেকে। ঠিক আছে, শোক সঙ্গীতে বলা হয়েছে। তারপর আহা সেই দেবী সুলোচনা, খারদা মঙ্গল গানে প্রসন্ন আননা, এই লাইনটি এটি বলা হচ্ছে উপসংহারে। নেক্সট, তোমার হৃদয়ে রাখি সদাই আনন্দে থাকি, এটি শান্তিগীতি। আর লাস্ট, তোমার আসনখানি আদরে আদরে আনি, এটি নবম স্বর্গে আছে। তো এই যে লাইনগুলি, এটি সঠিকভাবে মেলালে আমরা পাচ্ছি কয়ের দাগ উত্তর। নেক্সট, প্রদত্ত মন্তব্য এবং তার সমর্থনে যুক্তি দেওয়া হয়েছে। দেখো, প্রত্যয় থেকে মন্তব্য, বিভক্তি যোগে শব্দ ও ধাতু পরিণত হয়ে বাক্যে যুক্ত হয়। শব্দ এবং ধাতু বাক্যে যুক্ত হচ্ছে। যুক্তি, কেননা বিভক্তি যোগের পর প্রত্যয় ছাড়া শব্দে আর কিছু যোগ করা যায় না। এই যে লাইনটি, এটিও শুদ্ধ। তাহলে মন্তব্য এবং যুক্তি দুই শুদ্ধ। নিচের যে বৈশিষ্ট্যটি উৎপ্রেক্ষা অলঙ্কারের বৈশিষ্ট্য নয়। দেখো, উৎপ্রেক্ষার বৈশিষ্ট্য নয় কোনটি, তাহলে বৈশিষ্ট্য কোনগুলো সেগুলো আমরা খুঁজে পেলে উত্তরটা পেয়ে যাব। দেখো, উপমা, উপমা এবং উপমানের প্রবল সাদৃশ্য থাকে উৎপ্রেক্ষাতে। ঠিক, প্রবল সাদৃশ্যের জন্য উপমেয়কে উপমান বলে ভুল হয়, এটাও ঠিক উৎপ্রেক্ষাতে। নেক্সট, উপমেয় এবং উপমানের মধ্যে অভেদ কল্পনা করা হয়। এবং লাস্ট হচ্ছে উপমান উপমেয়ের চেয়ে উজ্জ্বলতর রূপে অঙ্কিত হয়। তাহলে এটি ঠিক। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের ক, খ এবং ঘ। তাহলে ভুল বা অলঙ্কারের বৈশিষ্ট্য নয় যেটি, সেটি হচ্ছে গয়ের দাগ। এ ছাড় নাসিকা মই যত করি বন্ধ, তবুও দারুণ নাসা পায় শ্যামগন্ধ। অর্থাৎ নাসিকা আমি যতই বন্ধ করি না কেন, তাও এই নাসা বা এই নাসিকা শ্যামের গন্ধ পায়। ঠিক আছে, তো এই কারণ ছাড়াই কার্য সম্পাদন হচ্ছে, তাহলে এখানে অলঙ্কার বিভাবনা। নেক্সট প্রশ্ন, বিশ্ববৃক্ষ উপন্যাসে দেবেন্দ্র হীরার সামনে মদ্যপ অবস্থায় যে স্তব আরম্ভ করেছিলেন তা দুটি তালিকায় প্রদত্ত হলো। দেখো, প্রথম তালিকায় বলা হচ্ছে যা দেবী বটবৃক্ষেষু, এটি হচ্ছে ছায়া রূপেণ সংস্থিতা। তারপর যা দেবী দত্তগৃহেষু, দেখো এগুলো একটা একটা করে মেলাই আমরা। যা দেবী বটবৃক্ষেষু, বটবৃক্ষ আমাদের ছায়া দেয়, তো ছায়া রূপেণ সংস্থিতা। তারপর যা দেবী দত্তগৃহেষু হীরা রূপেণ সংস্থিতা, দত্তগৃহেতে থাকে হীরা। যা দেবী পুকুর ঘাটেষু চুপড়ি হস্তেন সংস্থিতা। আর যা দেবী মম গৃহেষু পেতনি রূপেণ সংস্থিতা। সুতরাং এটি হচ্ছে খুব একটি হাস্যকর একটা স্তব। তো এই স্তবটি উত্তর হচ্ছে ক্ষয়েরটা। নেক্সট প্রশ্ন, চাঁদ বণিকের পালা নাটকে ফিরাইয়া দে 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 মোদের প্রাণের লক্ষিন্দরে, এই বাক্যাংশ যে লেখকের গান থেকে নেওয়া তিনি হলেন, যার থেকে নেওয়া হয়েছে তা হলো বিনয় রায়ের গান থেকে নেওয়া হয়েছে এই লাইনটি। রচনা শম্ভু মিত্র, চাঁদ বণিকের পালা, কিন্তু গানটি বিনয় রায়ের। দুটি তালিকায় শাহজাহান নাটকের অঙ্ক দৃশ্য সংখ্যা এবং অন্যদিকে গান প্রদত্ত হয়েছে, এখানে সামঞ্জস্য বিধান করতে হবে। দেখো, দ্বিতীয় অঙ্কে চতুর্থ দৃশ্যের গান চোখের লাগিয়া এঘর বাঁধিনো অনলে পুড়িয়া গেল, পিয়াডার গান। নেক্সট হচ্ছে তৃতীয় অঙ্কের দ্বিতীয় দৃশ্যের গান কোনটি? দেখো, আমি সারা সকালটি বসে বসে এই সাধের মালাটি গেঁথেছি। তাহলে এটি হচ্ছে ক্ষয়ের এক। প্রথম অঙ্কের তৃতীয় দৃশ্যের গান যেথা গিয়াছেন তিনি সমরে জয় গৌরব যিনি আনিতে জয় গৌরব যিনি, এটি গয়ের দাগ। আর দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্যের গান আজি এসেছি আজি এসেছি বধূ হে, এই গানটি। তো সঠিকভাবে মেলালে আমরা উত্তর পাচ্ছি কয়ের দাগ। পরবর্তী প্রশ্ন, হরপ্রসাদ শাস্ত্রীর বঙ্গীয় যুবক ও তিন কবি প্রবন্ধ অবলম্বনে মন্তব্য তার সাপেক্ষে যুক্তি দেওয়া হয়েছে। মন্তব্য দেখো কি বলছে, স্বাভাবিক সৌন্দর্যে ভারতবর্ষ জগতের অনুকৃতি। যুক্তি বলা হয়েছে কেননা জগতের যা কিছু সুন্দর তার অধিকাংশ জিনিস ভারতে পাওয়া যায়। এখানে মন্তব্য শুদ্ধ হলেও যুক্তি শুদ্ধ নয়, তাই মন্তব্য শুদ্ধ, যুক্তি অশুদ্ধ। নেক্সট প্রশ্ন, আবু সৈয়দ আইয়ুবের সুন্দর ও বাস্তব প্রবন্ধ থেকে কিছু মন্তব্য দেওয়া হয়েছে। 1 নম্বর, দেখো, কলিংউডের কাছে সুন্দরের দোতনায় দৃশ্য ও দ্রষ্টা
দুয়েরই অতীত এক বৃহত্তর সত্তার ইঙ্গিত নিহিত। একদমই ঠিক। 2 নম্বর, সুন্দর তা সে প্রাকৃতই হোক আর শিল্প প্রসূতই হোক, মানব মনের ক্রমবিকাশের সঙ্গে পা মিলিয়ে চলতে বাধ্য নয়। এটি একদমই ঠিক নয়, ভুল আছে। 3 নম্বর, সুন্দর বস্তু আপনার অস্তিত্বের নিবিড়তায় সমগ্র চৈতন্যকে আপ্লুত করে দেয়। এটি ঠিক। এবং 4 নম্বর, সুন্দরের মধ্যে অভিব্যক্ত হয় রূপস্রষ্টার অনুভূতি, তার অন্তরাল। এটিও ঠিক। তাহলে উত্তর হচ্ছে, দেখো আমাদের শুধুমাত্র 2 ভুল আর 1, 3, 4 ঠিক। তাহলে কয়ের দাগ সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, আধুনিক সাহিত্য গ্রন্থের বঙ্কিমচন্দ্র প্রবন্ধ অবলম্বনে একটি মন্তব্য, তার সাপেক্ষে যুক্তি দেওয়া হয়েছে। মন্তব্য দেখো, বলছে কল্পনা ও কাল্পনিকতার দুয়ের মধ্যেই একটা মস্ত প্রভেদ আছে। যুক্তি বলা হয়েছে, কেননা যথার্থ কল্পনা সত্যের দ্বারা সুনির্দিষ্ট আকারবদ্ধ, আর কাল্পনিকতার মধ্যে সত্যের ভাগ আছে মাত্র। দুটিই ঠিক, মন্তব্যও ঠিক এবং যুক্তিও ঠিক, তাই দুটি শুদ্ধ, ঘয়ের দাগ উত্তর। প্রদত্ত মন্তব্যগুলির মধ্যে যেটি সঠিক নয় সেটি হলো, দেখো এখানে 4টি অপশন আছে, আমরা শেষের দিক থেকে এক একটা করে এগিয়ে যাব। চর্যাপদে ব্যবহৃত একাধিক তদ্ভব শব্দ আধুনিক বাংলায় বর্জিত হয়েছে। একদমই ঠিক। আমাদের সঠিক নয় যেটি, সেটি খুঁজে বার করতে হবে। তো এটি সঠিক। গয়েরটা দেখো, বাংলা বহু বচনের বিভক্তিরা প্রথমে কেবল সর্বনাম পদে যুক্ত হতো। ঠিক। নেক্সট, অবিনিহিতে বা বিপর্যাস বঙ্গালী উপভাষার একটি বিশিষ্ট ধ্বনিতাত্ত্বিক লক্ষণ। এটিও ঠিক। আর লাস্ট কয়েকটা হচ্ছে, বাংলায় 2টি মাত্র দ্বি স্বরধ্বনি আছে। দেখো বাংলায় 2টি দ্বি স্বরধ্বনি আছে, যেটি ওই এবং ও, এই দুটি। এছাড়াও কিন্তু আরো স্বরধ্বনি বা দ্বি স্বরধ্বনি আছে। যেমন আমরা বলি আই, এই, ওই, এই যে শব্দগুলো আমরা বলছি, এগুলোও কিন্তু দ্বি স্বরধ্বনির মধ্যে পড়ছে। তাই ও এবং ওই ছাড়াও আরো অনেক দ্বি স্বরধ্বনি আছে, সুতরাং এটি সঠিক নয়। কটি হলো অশুদ্ধ, তাই কয়ের দাগ উত্তর। রবীন্দ্রনাথের পাঠ্য গল্প অনুসরণে কয়েকটি শুদ্ধাশুদ্ধ মন্তব্য দেওয়া হলো, সংকেত থেকে সঠিক উত্তর নির্বাচন করতে হবে। 1 নম্বর কি বলছে, নিশীথে গল্পে দক্ষিণাচরণ তার স্ত্রীকে মুসৌরিতে নিয়ে গিয়েছিলেন। এটি ঠিক নয়, ভুল। সঠিক উত্তর কি হবে তোমরা এই দাগ নম্বর দিয়ে কমেন্ট করো। 2 নম্বর আসছে, স্ত্রীর পত্র গল্পে পুরীর গাড়িতে বিন্দুকে তুলে দেওয়ার কথা ছিল বুধবার। তুলে দেওয়ার কথা ছিল অবশ্যই বুধবার, কিন্তু যেটি সম্ভব হয়নি পরবর্তীতে, কারণ বিন্দু মারা গিয়েছিল। 3 নম্বর বলছে, হৈমন্তী গল্পের কথক তার স্ত্রীর জন্য শৌখিন বাঁধাই করা ফরাসি কবিতার বই কিনে এনেছিল। একদম ঠিক। আর 4 নম্বর, ল্যাবরেটরি গল্পে রেবতী রবিবার কাটায় আকাশ নিম্বিথিকার তলায়। এটিও ঠিক। তাহলে লাস্টের 3টি ঠিক পাচ্ছি আর প্রথমটি ভুল। তাহলে উত্তর কি হচ্ছে আমাদের, দেখো ঘয়ের দাগ, প্রথমটি অশুদ্ধ, তার পরের 3টি শুদ্ধ। নেক্সট প্রশ্ন, প্রদত্ত 2টি তালিকায় বাংলা উপভাষার নাম ও তাদের বৈশিষ্ট্য থেকে সঠিক উত্তর নির্বাচন করতে হবে। দেখো বৈশিষ্ট্যগুলি যদি আমরা একটার সাথে অন্যটা মেলাই, তাহলে দেখব এখানে ঝাড়খণ্ডী উপভাষার বৈশিষ্ট্য হলো আনুনাসিক ধ্বনির প্রাচুর্য লক্ষ্য করা যায়। এখানে কামরূপী উপভাষার বৈশিষ্ট্য, শব্দের মধ্যে অন্তে শ্বাসাঘাত পরিলক্ষিত হয়। বরেন্দ্রী উপভাষার শব্দের আদিতে র ধ্বনির কথা থাকলেও র ধ্বনির আগম হয়। এটি হচ্ছে বরেন্দ্রী উপভাষার। আর বঙ্গালী হচ্ছে নাসিক্য ব্যঞ্জন লোপ পায় না, এটি বঙ্গালী। তাহলে উত্তর হচ্ছে আমাদের ক্ষয়ের দাগ। নেক্সট প্রশ্ন, পুনশ্চ কবিতা থেকে কবিতার নাম এবং পত্রিকার নাম দেওয়া হয়েছে। যেমন করে এর আগের একটি প্রশ্নে দেখেছিলে তোমরা, এই সালেরই প্রশ্ন, নবজাতকের একটি লিস্টও তোমাদেরকে দেখিয়েছি। সেই লিস্টে কবিতার নাম এবং কোথায় বসে লেখা হয়েছে তার নাম দিতে বলেছে। দুটোর মধ্যে ম্যাচিং করতে হবে। এখানে পত্রিকার নামের ম্যাচিং করতে হবে। ঠিক আছে, তো অবশ্যই এখানে আর আমি চার্টটা এখানে দেখাইনি তোমাদেরকে। তো এখানে আমরা মেলালে যেটি পাচ্ছি সেটাই বলে দিই। মানবপুত্র প্রবাসী পত্রিকাতে, পুকুর ধারে বিচিত্রা পত্রিকাতে, ছুটি হচ্ছে কবিতা পত্রিকায়, আর চিররূপের বাণী পরিচয় পত্রিকায়। উত্তর হচ্ছে কয়ের দাগ। নেক্সট প্রশ্ন, যে সমাসকে ব্যাখ্যামূলক বা আশ্রয়মূলক সমাস বলা হয়, কোন সমাসকে বলা হয়? দ্বিগু সমাসকে।
পরবর্তী প্রশ্ন, ওরা তোমাকে চায়, তুমি মূল্যবান বলে তোমাকে চায় না, তুমি আমাদের হয়ে যাচ্ছ বলে তোমাকে চায়। সিংহাসনের ক্ষয়রোগ নাটকে যাকে উদ্দেশ্য করে কথা বলা হয়েছে? চিত্রকরকে নিয়েই টানাটানিটা হচ্ছিল, চিত্রকরকে তারা চেয়েছিল, তো এটি বলা হচ্ছে চিত্রকরের উদ্দেশ্যে। নেক্সট 40 নম্বর দেখো, বুদ্ধদেব বসু রবীন্দ্রনাথ উত্তরসাধক প্রবন্ধ থেকে শ্রদ্ধাশুদ্ধ মন্তব্য দেওয়া হয়েছে। একে একে লাইনগুলি দেখে নি। 1 নম্বর, বিষ্ণুদে ব্যঙ্গানুকৃতির তির্যক উপায়েই সহ্য করে নিয়েছিলেন রবীন্দ্রনাথকে। 2, রবীন্দ্রোত্তর হতে গেলে যে রবীন্দ্রনাথের ভগ্নাংশ মাত্র হতে হয়, এই কথাটা ধরা পড়েছিল ততদিনে। 3 নম্বর, রবীন্দ্রনাথের অনতি উত্তরকালে যেসব কবি জন্মেছিলেন তাদের পক্ষে অনিবার্য ছিল রবীন্দ্রনাথের অনুকরণ এবং অসম্ভব ছিল রবীন্দ্রনাথের অনুকরণ। আর 4 নম্বর বলছে, রবীন্দ্রনাথের রচনায় প্রবেশের কোনো বাধা নেই, আর এখানেই তিনি সবচেয়ে প্রতারক। এটি হচ্ছে শুধুমাত্র 2 নম্বরটা অশুদ্ধ, অর্থাৎ রবীন্দ্রোত্তর হতে গেলে রবীন্দ্রনাথের ভগ্নাংশ মাত্র হতে হয়, এই কথাটা ধরা পড়েছিল ততদিনে, এটি শুদ্ধ নয়, বাদ বাকি সবকটি শুদ্ধ। নেক্সট প্রশ্ন জনা নাটক থেকে। দেখো 1 নম্বর, মিনার্ভা থিয়েটারের জন্য নাটক প্রথম অভিনীত হয় 1300 বঙ্গাব্দ 10ই পৌষ, না এটি 9ই পৌষ হবে, 9 হবে, ঠিক আছে, সুতরাং এটি অশুদ্ধ। নেক্সট আসছে মা হয়ে মা, মায়ের মনে, এই গানটি নাটকের 2য় অঙ্কের প্রথম গর্ভাঙ্কে আছে, ঠিক। 3 নম্বর, বিদূষক ও প্রথম গঙ্গারক্ষকের কথোপকথন আছে 2য় অঙ্ক 6ষ্ঠ গর্ভাঙ্ক, এটিও ঠিক। আর 4 নম্বর বলছে, কালী প্রাতে শিবের প্রসাদে প্রবীর পরিবেরণে অর্জুনের করে, এখানে একটি দাঁড়ি হবে। এই লাইনটি বলেছিলেন, বলছে কথাগুলি বলেছিলেন অগ্নি, এটি অগ্নি নয়, কথাগুলি বলেছিলেন কৃষ্ণ, ঠিক আছে, তো এটিও অশুদ্ধ। তাহলে দেখো 2 এবং 3 শুদ্ধ পাচ্ছি আমরা ঘয়ের দাগে, তাহলে উত্তর হচ্ছে ঘয়ের দাগ। পরবর্তী প্রশ্ন, চর্যাগীতির মণি দত্তকৃত সংস্কৃত টিকার বঙ্গানুবাদ পাওয়া যায় যে গ্রন্থটি, কোন গ্রন্থ? সেটি হলো চর্যাগীতি পঞ্চাশিকা। নেক্সট প্রশ্ন, প্রদত্ত মন্তব্য তার সমর্থনে যুক্তি দেওয়া হয়েছে। মন্তব্য দেখো, বাংলা ভাষার রূপতত্ত্বে লিঙ্গের ব্যবহার খুব বেশি নেই, একদমই ঠিক। যুক্তি বলা হচ্ছে, কারণ বাংলায় অধিকাংশ ক্ষেত্রে লিঙ্গভেদে বিশেষ্যের রূপভেদ হলেও সর্বনামের উপভেদ হয় না, এটি ঠিক নয়। তাহলে মন্তব্য শুদ্ধ হলেও দেখো যুক্তি অশুদ্ধ। উত্তর দেখে নিই, মন্তব্য শুদ্ধ কিন্তু যুক্তি অশুদ্ধ। পরবর্তী প্রশ্ন দেখো, সমাচার বিভাগটি বিশেষভাবে কোন পত্রিকাতে দেখা যেত? সমাচার বিভাগটি দেখা যেত কল্লোল পত্রিকাতে। প্রথম প্যাঁচার নকশা অবলম্বনে কয়েকটি মন্তব্য দেওয়া হয়েছে। 1 নম্বর দেখো কি বলছে, ধোপাপুকুর লেনে 2 নম্বর বাড়িটিতে হা কাকড়াইয়ের দল বসেছে, ঠিক। নেক্সট 2 নম্বর বলছে, বাবু পেলানাথ সার্ভার সাহেবের নিকট মাত্র 3 মাস ইংরাজি শিখেছিলেন, এটিও ঠিক। নেক্সট বলছে, বারোয়ারি তলায় পাঁচালী আরম্ভে প্রথম দল মহিরাবণের পালা ধরেছেন, ঠিক নয়, মহিরাবণের পালা নয়। আর মৌতাতি বুড়োরা তেল মেখে গঙ্গা স্নানে চলেছেন, এটিও ঠিক নয়। তাহলে উত্তর হচ্ছে আমাদের ক, অর্থাৎ 1 এবং 2 ঠিক, 3 এবং 4 ভুল। তাহলে এই ছিল আজকে আমাদের প্রশ্ন উত্তর আলোচনা। 2019 সালের অর্ধেক প্রশ্ন, 2019-এ যে প্রশ্নপত্র এসেছিল তার অর্ধেকটা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করেছি। নেক্সট ভিডিওতে বাকি অর্ধেকটা প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং এর পরবর্তীতে 2020, 21, 22 সমস্তটাই পরপর আসবে। তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর আজকের আলোচনা কেমন লাগলো সেটিও অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, তত সময়ের জন্য প্রত্যেকে ভালো থেকো।